পাঁচমিশালি অনুভব আজ আপনাদের নিয়ে যাচ্ছে চিত্তেশ্বরী দুর্গা মন্দিরে। ভুল বললাম, আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দিরে, যেটি কলকাতা শহরের একমাত্র ডাকাতের দুর্গা মন্দির এবং সেটি নির্মাণ করেছিল চিতু ডাকাত। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। ঘড়ি বলছে 10:30। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা দেরিতে আমি বাগবাজার এসে পৌঁছালাম। আজকে বাগবাজারের কোনো জায়গা দেখাবো না, অন্তত রামকৃষ্ণ মিশনের কোনো জায়গা তো দেখাবোই না। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কাশীপুর, না উত্তানবাটি নয়। আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে কাশীপুরের আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দির, যেটি কলকাতা শহরের একমাত্র ডাকাতের দুর্গা মন্দির, যেটি অবস্থিত অবশ্যই কাশীপুরে। তো এবং এই মন্দিরটি তৈরি করেছিলেন রঘু ডাকাত। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। প্রথমে বলরাম মন্দির এবং তারপরে মায়ের বাড়িতে ঢু মেরে ঠাকুর, মা এবং স্বামীজির আশীর্বাদ নিয়ে আমি আমার জার্নি শুরু করলাম কাশীপুরের উদ্দেশ্যে। কাশীপুর পৌঁছে গেছি অনেক কষ্টে। ভেবেছিলাম এই ব্লগটা সকালবেলা তুলতে পারবো না, আমাকে বিকেল অবধি অপেক্ষা করতে হবে, কিন্তু থ্যাংক গড মায়ের আশীর্বাদ আর ঠাকুরের আশীর্বাদ যখন পেয়েছি ব্লগটা তো কমপ্লিট হতোই। তো আর কিছুক্ষণের মধ্যে আদি চিত্তেশ্বরী মন্দির আপনাদের জন্য, সঙ্গে থাকুন। কথিত আছে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রঘু ডাকাত এবং 1610 সালে নাকি এই মন্দিরটিও তার নির্মাণ করেন। কিন্তু আমি যখন মন্দিরে গেলাম আমি একটু অন্য রকমের ইনফরমেশন পেলাম। এই মন্দিরটি তৈরি করেন চিতু ডাকাত। সালটা ঠিক জানা যায় না, হয়তো 1400 বা 1500। মন্দিরটি নির্মিত হয় 1610 সালে। এই যে মূর্তিটা আমরা দেখতে পাই বা যে মূর্তিটা আমি দেখেছি এবং আপনাদের দেখিয়েছি, এই মূর্তিটি চিতু ডাকাত স্বপ্নাদেশে তৈরি করেন। মা তাকে স্বপ্নে আদেশ দেন যে তার একটি মূর্তি তৈরি করতে এবং সেটিকে ডাকাতি করতে যাওয়ার আগে সেই মূর্তিতে মাকে পুজো করে তারপর ডাকাতি করতে যেন যান চিতু ডাকাত। মায়ের আদেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করেন। দাঁড়িয়ে আছি আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দিরে, যেটি নির্মাণ করা হয় 1610 সালে এবং নির্মাণ করেন রঘু ডাকাত।
এবং এইটার একটি স্পেশালিটি হচ্ছে মা দুর্গার সঙ্গে সচরাচর আমরা কিন্তু সিংহকে তার বাহন হিসেবে দেখি। কিছু কিছু সিংহ ঘোড়ার আকারে তৈরি হয়, এখানেও যেটা ঘোড়ার আকারেই তৈরি হয়েছে, কিন্তু এটা স্পেশালিটি হচ্ছে যে এটার সঙ্গে এক ঘোড়ারূপী সিংহর সঙ্গে একটা বাঘও আছে। কেন সেটা আমি কিছুটা ইতিহাস বললাম, বাকি ইতিহাসটা চলুন বলা যাক। মা দুর্গার বাহন হিসেবে আমরা সচরাচর সিংহকে দেখে থাকি। সেই সিংহ মাঝে মাঝে সিংহর রূপে থাকে এবং মাঝে মাঝে ঘোড়ার রূপে থাকে। কিন্তু এই মন্দিরে আদি চিত্তেশ্বরী মায়ের সঙ্গে সিংহের সঙ্গে সঙ্গে বাঘ কেন? কথিত আছে চিতু ডাকাত যে সময়কার লোক ছিল তখন তো জঙ্গলি ঘিরায় থাকতো, জঙ্গলে ছিল বাঘের উৎপাত। সেই বাঘের উৎপাত থেকে বাঁচার জন্য মায়ের বাহন হিসেবে সিংহর সঙ্গে সঙ্গে একটি বাঘের মূর্তিও নির্মাণ করা হয়, যাতে সিংহ এবং মাকে পুজো করার সঙ্গে সঙ্গে বাঘকে পুজো করলে যেন বাঘের কবল থেকে তারা রক্ষা পায়। প্রধানত এই ইতিহাসটাই উঠে আসে বাঘের মূর্তির জন্য। আচ্ছা, এখানে একটা জিনিস আমি দেখাই। পেছনের এই জায়গাটা দেখছেন, এইখানে কিন্তু আগে বলি হতো, সেটা আশা করছি নরবলি, কারণ ডাকাতরা নরবলি দিত। তো এই সাইডেরটা কিন্তু বলি হতো। মানে খুব ঘেমে গেছে, এখানে প্রচণ্ড গরম এই জায়গাটাতে, এত গরম না, প্রচণ্ড গরম। এখন মনে হচ্ছে সন্ধ্যাবেলা আসলে বেটার হতো, কিন্তু না, সকালবেলা দিনের আলোয় উঠবে ভালো। তো যাই হোক, চলুন, আমি যে ইতিহাসটা বললাম সেটা তো বললামই, এবার চলুন এই মন্দিরের বাকি ইতিহাসটা এখানকার একজনের থেকে শুনি। চিত্তেশ্বরী দেবী দুর্গা প্রাচীন দুর্গা মূর্তি, মানে তখন কলকাতা বা বাংলা বলে কিছু ছিল না, তখন থেকে আজও একই জায়গায় একইভাবে পুজো হয়ে আসছে। চিতু ডাকাতের আরাধ্য দেবী, চিতু ডাকাত তৈরি করেছিলেন মা চিত্তেশ্বরী, তার থেকেই চিত্তেশ্বরী নাম, এবং এই চিত্তুর রোড এই মা চিত্তেশ্বরীর নামে। দশভূজা দুর্গা পুজোর সময় আমাদের 16 প্রচারে পুজো হয় মায়ের, যেমন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। প্রত্যেকবার মহালয়ার আগে আমাদের অঙ্গরাগ হয়ে যায় ঠাকুরের, তারপরে মহালয়ার দিন থেকে নতুনভাবে মায়ের পুজো শুরু হয়। সপ্তমী, অষ্টমী, নবমী আগে এখানে নরবলিও হয়েছে, সব কিছুই এখন ফলবলি হয়। চাল কুমড়ো, আম, কলা, শশা। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই ফলবলি হয়, মায়ের ভোগ হয়, ভোগ বিতরণ হয়, ভক্তবৃন্দ যারা সব জানাশোনা আসে। আর রোজই মায়ের পুজো, ভোগ, আরতি দুবেলায় মায়ের চলছে, যেমন হয় 16 প্রচারে মায়ের পুজো চলছে। চিত্তুর রোড মা চিত্তেশ্বরীর নামে। আর চিতু ডাকাত চলে যাওয়ার পর বহুদিন চিতু ডাকাত ছিলেন ডাকাত, কিন্তু উনি ছিলেন দুষ্টের দমন, শিষ্টের পালন। উনি ডাকাতি করে, মানে মাকে পুজো করে ডাকাতি করতে যেতেন, আর গিয়ে গরিবদের মধ্যে নিজের সব কিছু দিয়ে দিতেন। চিতু ডাকাতে সময় চলে যায়, বহু যুগ মা পুজো জঙ্গলে করেছিলেন। তখন এখানে ছিল জঙ্গল, তখন এখানে এই সকল বহু মানে যুগ আগেকার কথা, লোকবসতি ছিল না। তারপরে এক নৃসিংহ ব্রহ্মচারী নামে এক ব্রহ্মচারী, তখন গঙ্গাচার সাধনা করছিলেন, মা তাকে স্বপ্ন দেন, সেটাও বহুদিন পরে, বহু যুগ পরে, যে আমি এখানে অপরিচিত অবস্থায় পড়ে আছি, আমাকে উদ্ধার। সেই নৃসিংহ ব্রহ্মচারী তার শিষ্য সামন্ত, যেটুকু গঙ্গার ধারে বসে তিনি সাধনা করছিলেন, মাঝি মল্লারা তখন যেটুকু তার শিষ্য সামন্ত, তাদেরকে নিয়ে জঙ্গল কাটতে কাটতে মাকে এখানে পান, ওখানে উদ্ধার করে। এবং একটা তখন আর কী করবেন, খড়, পাতা, মাটি, গাছের ডাল, বাঁশ দিয়ে মায়ের খড় টুকু দিয়ে মায়ের একটা মন্দির তৈরি করে উনি এখানে মায়ের পুজো শুরু করেন। নৃসিংহ ব্রহ্মচারীর সময় চলে যাওয়ার পর বহু তার অষ্টম শিষ্য, পরপর এটা একটা ব্রহ্মচারীর আশ্রম মতো, অষ্টম শিষ্য শ্যামসুন্দর ব্রহ্মচারী কালক্রমে বিবাহ করেন। উনি একটা ঘটনাচক্র, ওনাকে ওনারা তো ব্রহ্মচারী ছিলেন, বিবাহ করতেন না, কিন্তু বিবাহ করতে হয় না। তার 2 কন্যা হয়, যদুমণি, ক্ষেত্রমণি। যদুমণি মারা যায় অল্প বয়সে, ক্ষেত্রমণি বিয়ে হয় হালিশহরের সাবল্য রাজ্যে।
সেই ক্ষেত্রমণি পরেই তারই বংশধর থেকে অটোমেটিক ছেলে মেয়ে সব এবারে দেখাশোনা করা, সেই থেকে আমরা শ্রাবণ রায়কে নিয়ে আমাদের আচ্ছা, শ্রাবণ রাজের একটা বাড়ি আমাদের ওই সাইডেও আছে, বেহালা বরিশা। এটা আমাদের হালিশহর। আচ্ছা, হালিশহরেরই মানে সব ছিটকে গেছে। সেই হালিশহরের বিয়ে আনন্দমোহন রাজি। আচ্ছা, আমার জামাই আর কি, যে তার বিয়ে হলো ক্ষেত্রমণি, সেই তারই থেকে বংশধর। মানে আপনি শ্রাবণ রায়চৌধুরীর বংশধর। আমার খুব ভাগ্য ভালো, মানে খুব কপাল যে আমি আপনাকে ব্লগে পেলাম। এই মন্দিরটার বয়স কত? মন্দিরটার বয়স কত? প্রচুর, 300 তো হবেই। মাকে তো প্রতিষ্ঠা করা হয় 1610 সালে। না, 1610 মন্দির। আচ্ছা, আর মায়ের প্রতিষ্ঠা অনেক আগে। কবে মা? তখন 500-700 বছর আগে। তখন বলছিল তখন কলকাতা বাংলা বলে কিছু ছিল। আচ্ছা, মানে এটা আরও আগে ধরে নিচ্ছিস 1400-1500? হ্যাঁ, আরও অনেক আগে। আরও অনেক আগে। থ্যাংক ইউ। প্রপার ইতিহাসটা এইবারেই পেলাম। যাই হোক, ব্লগটা একটু ছোট হলো আগের অন্যগুলোর তুলনায়, তবে খুব ভালো একটা ইতিহাস পেলাম, যে অজানা ইতিহাস পেলাম এই মন্দিরটির। আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। যদি এই পর্বটি ভালো লেগে থাকে সঙ্গে থাকবেন, পাশে থাকুন। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি অনুভব। খুব তাড়াতাড়ি প্রাণের ঠাকুরের সিজন 3 আসছে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম। যদি আমার এই পর্বটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সঙ্গে থাকুন, একটি করে লাইক দিয়ে যান এবং শেয়ার করুন। আগামী পর্বে আরও নতুন কিছু জায়গা নিয়ে ফিরে আসছি আমি অনুভব। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন পাঁচমিশালি অনুভব। আর হ্যাঁ, আপনাদের প্রিয় সিরিজ প্রাণের ঠাকুরের সিজন 3 খুব তাড়াতাড়ি আসছে। যতদিন না আসছে সঙ্গে থাকুন।